ও সাম্প্রতিক প্রসঙ্গ আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এমপি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন এবং বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। আমরা তিনজন আলোচককে আজকে এখানে পেয়েছি। দর্শক চাইলে আপনিও আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, আর সেই জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এবার আমরা মূল আলোচনায় যাব। আমরা সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের বিষয় আপনারা শুনেছেন, রাজনৈতিক তর্ক ও সাম্প্রতিক প্রসঙ্গ। এই বিষয়ে আমি প্রথমে ব্যারিস্টার এম সারওয়ার হোসেন আপনার কাছে জানতে চাইব যে সম্প্রতি আমরা গত কিছুদিন যাবত মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এবং জাতির পিতা বা আরো বেশ কিছু বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইদানিং বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য থেকে আমরা শুনতে পাচ্ছি সেই বিষয়গুলো এখন বেশ জোরালোভাবে দেখা দিয়েছে। এই সাম্প্রতিক সময় এই বিষয়গুলোর কারণটা কি, আপনি কি একটু আলোকপাত করবেন শুরুতে? যেমন মুক্তিযোদ্ধাদের শহীদদের সংখ্যা নেই বিতর্ক। জি, আপনাকে ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, একটি জাতি একটা ভুল তথ্য বা ভুল ইতিহাস নিয়ে প্রোগ্রেস করতে পারে না এবং প্রোগ্রেস করা উচিত না। আচ্ছা, এটা এই মুহূর্তে আপনারা ভুল বলছেন কেন? আজকে 45-46 বছর পার হয়ে গেল। দেখেন, এইটা একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা পায় নাই বলে কিন্তু এটা বিতর্কে আসছে। বেগম জিয়া যেটা বলছেন যে এটা নিয়ে বিতর্ক আছে, উনি কিন্তু কোনো সংখ্যার কথা উল্লেখ করে নাই। অর্থাৎ আমরা যদি ইচ্ছে করি তাহলে সংখ্যাটা নির্ধারণ করতে পারি এবং যেটা করা উচিত। আমি যদি এই উপমহাদেশের দুইটা উদাহরণটা নিই, দেখেন পাকিস্তানের এবং ইন্ডিয়ার ইতিহাস কারেকশন হয়েছে 47 সালের পরে। তখন ইন্ডিয়ানরা জানতো যে ইন্ডিয়া ডিভাইডের মূল কারণ ছিল মুসলিম লীগ। নাও দেনও এখন রিসার্চ পেপার বের হয়েছে, বই বের হয়েছে, অনেক বই। যশবন্ত সিংহ যে বইটা লিখেছে তার ভিতরে লিখেছে যে ইন্ডিয়া ভঙ্গর বড় কারণ ছিল কংগ্রেস। এবং আপনি জানেন মাওলানা আবুল কালাম আজাদ যে বইটা লিখেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তার ভিতরে এত কিছু সত্য কথা ছিল যে তার কিছু অংশ সে এলাহাবাদ হাইকোর্টে কাস্টডি রেখে তারপর বলছে যে আমার মৃত্যুর 30 বছর পরে এই অংশ ছাপা হবে। কারণ যাদের বিপক্ষে তার লিখে গেছে সত্যগুলা, সেই সময় যদি সেটা প্রকাশিত হতো তাহলে ওটা নিয়ে একটা দ্বন্দ্ব হতে পারতো, একটা আনইজি সিচুয়েশন সৃষ্টি হতে পারতো। দেন আফটার 71 পাকিস্তানের ইতিহাস কিভাবে কারেকশন হয়েছে আপনি দেখেন। তারা জানতো যে বাঙালি হিন্দুরা পাকিস্তান ডিভাইডের সবচেয়ে বড় কারণ। এখন তারা জানে 95 পরে তারা জানে যে এইটা পাকিস্তান ভেঙেছে মূলত ভুট্টো এবং সামরিক জান্তার জন্য, গণতন্ত্র ডিনাই করার জন্য। তাহলে একটা জাতি যদি প্রোগ্রেস করে, এইটা নিয়ে অনেক কথা আছে। আমি যদি শর্মিলা বসুর বইয়ের কথা ডেড রেকনিং কথা যদি নাও বলি, সেখানে সে বলছে যে যুদ্ধ এবং অযুদ্ধ মিলে টোটাল 1 লাখের মধ্যে যুদ্ধ এবং অযুদ্ধ ক্লেম। অনেকে ইভেন সিরাজুর রহমানের সাথে যে ইন্টারভিউ, সেই কথা বাদ দিয়ে যদি আমি আওয়ামী লীগের সেই সময় দুইজন নেতার রেফার করি, আপনি দেখেন কাজী জহিরুল কায়ুম যে 1970 থেকে 83 পর্যন্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আওয়ামী লীগ। হ্যাঁ, তিনি বলে গেছে 71-এর বিজয় বইতে, সেও বলে গেছে অ্যারাউন্ড 3 লাখ। এবং আপনি জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত 2,75,000 একটা তালিকা আছে এবং 72 সালে বঙ্গবন্ধু নিজে একটা কমিশন করেছিলেন, সেখানে 2,69,000-কে ভাতা দেওয়া হয়েছিল, সেখানে আবেদনও ইনভাইট করা হয়েছিল। অতএব আমরা এই জেনারেশন লোকে আমার যে একটা জাতি শুড নট প্রোগ্রেস উইথ এ ডিবেটেড, যেটা সেটেল নয়। যারা বলে যে এই জিনিসটা সেটেল হয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, কিভাবে এটা সেটেল হয়েছে? ডিড ইউ ফর্ম এ কমিশন? এক সময় কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক বিতর্কিত লেখা হয়েছে, অনেকের মতে এটাই সত্য। এবং আগে কেন আপনারা যখন বিশেষ করে জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল, 2-3 বারই তো, কয়েকবার ছিলেন, কিন্তু তখন কেন এই প্রসঙ্গগুলো ব্যাপকভাবে সরকার গঠন কেন আপনারা তখনও যদি একটা কারেকশনের একটা ব্যাপক সুযোগ ছিল? যে এইটা আমি উত্তর দিই। দেখেন 1971 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওই তারা তো তখন এই যে মানবতা বিরোধী অপরাধ করে নাই। আচ্ছা, তারপরে তারা 96 থেকে 2000 আগে, সেই সময় হয় নাই বলে এখন হবে না এটা না। ইট মে টেক প্লেস আফটার 25 ইয়ার্স, আরো 50 বছর পরে হতে পারে। এখন আলোচনা আসছে এইটা টাইমের সাথে যে কোনো সেটিং আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু অপরাধীদের বিচারটা কিন্তু একটা ধারাবাহিকতা ছিল, নানান আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবারে একটা পর্যায়ে এসছে যে কারণে তাদের বিচার হচ্ছে। মুক্তিযুদ্ধের যে শহীদদের সংখ্যা, এটা একটা সেটেলড ইস্যু না। এটা কিভাবে সেটেল হয়েছে আপনি বলেন? হাউ ইট ইজ সেটেলড? কোন কমিশন আছে, কোন রিপোর্ট আছে, ওয়্যার ইজ দ্য লিস্ট? এখন যারা বলে যে তারিখে করা সম্ভব না, আমি তাদের সাথে ভিন্ন মত পোষণ করি। দেখেন
উন্নত দেশে জার্মান অথবা বিভিন্ন দেশে যেভাবে তারা আইনের শাসন আছে, রুল অফ ল আছে, গণতন্ত্র আছে, তারা যদি কোনো বিচারক, কোনো রেসপন্সিবল মানুষ যদি কোনো কমেন্ট করে সেটার উপর ডাউট করে না। যেমন আপনি ফ্রান্সে লোমান্ট নামে একটা পেপার আছে, তারা যদি সেই পেপারে কোনো মন্তব্য করে সেই পেপারের উপরে কেউ ডাউট করে না। জাপানে এরকম পেপার আছে, সেই পেপারে যদি একটা নিউজ আসে জনগণ ধরে নেয় 100% অথেন্টিকেট। যে দেশে আমাদের জন্ম মুক্তিযুদ্ধের তারিখ শহীদদের ভুল সংখ্যা নিয়েও কিন্তু অনেক পত্রিকায় এই ইস্যুটা, আমি আরেকটু বলি, 30 লক্ষের বিষয়টা আছে। 30 আমি লক্ষের আরেকটু বলি, দেখেন যদি আমরা 30 লাখকে ধরে নিই তাহলে ইট স্টান্ডস লাইক দ্যাট প্রতি গ্রামে 44 হ্যাজ টু বি কিল্ড, প্রতি 23 জনের ভিতরে একজন, প্রতি 23 জন, এবং প্রতিদিন 11,111 জন কিল্ড হতে হবে। সো এইটা কিন্তু অ্যাপারেন্টলি মনে হয় একটা অবাস্তব। আমার এই ফাইনাল সাজেশন, যেহেতু ইস্যুটা এসছে, আপনি একটা সিম্পল একটা কমিশন গঠন করেন। প্রত্যেক গ্রামে এখনো আমাদের অনেক মুরব্বীরা বেঁচে আছে, তারা বলতে পারবে ওই গ্রামের কয়জন কিল্ড হয়েছে, ওই ইউনিয়নের কয়জন কিল্ড হয়েছে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো, ধন্যবাদ আপনাকে। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই, এই যে ব্যারিস্টার এম সারওয়ার হোসেন যেটি বললেন, আপনার কাছে এই প্রসঙ্গে আমি জানতে চাইব যে আসলে একটা সেটেলড ইস্যু এখন নতুন করে এই মুহূর্তে, বিশেষ করে আমরা প্রত্যক্ষ করছি যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মাহমুদ মুজাহিদের যে ফাঁসির রায় কার্যকরের পর থেকে এই ইস্যুগুলো বেশ জোরালো ভাবে আসছে। আপনার কি মনে হচ্ছে? এটার পিছনে একটা নিশ্চয়ই বিএনপির একটা উদ্দেশ্য আছে। তার আগে আমি একটু বলতে চাই যে সংখ্যা কমিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে কি আমরা, সংখ্যা তো বেশিও হতে পারে নাকি? সংখ্যা কমিয়ে, এখন কিন্তু বাড়ানোর কথা বলা হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে কমানোর কথাই বলছেন, যে এত মৃত্যুবরণ করতে পারে না। সংখ্যা কমিয়ে তারা আমাদেরকে কোন মহিমায় জাতিটাকে নিয়ে যেতে চান, এটা একটা প্রশ্ন। আচ্ছা বলুন তো, জার্মানিতে কি তারা হিসাব করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতজন মারা গিয়েছে? ইংল্যান্ড কি হিসাব করে বলেছে? তারা কিন্তু একটা গ্রস বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5 কোটির মতন মানুষ মৃত্যুবরণ করেছে। সোভিয়েত ইউনিয়ন বলেছিল তাদের প্রায় 2,70,00,000 মতো মানুষ। পৃথিবীর কোন দেশে কি এই দৃষ্টান্ত আছে? হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা কেন হবে যে গুনে গুনে বলতে হবে যে কতজন মানুষ মৃত্যুবরণ করেছে? আসলে একটা যুদ্ধের মধ্য দিয়ে যখন একটা জাতি যায়, কিংবা যখন ধরুন আমরা 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলাম, ব্রিটিশ বিরোধী লড়াইয়ে কতজন মানুষ জীবন দিয়েছে তার কি কোনো হিসাব আছে? না। কিংবা ব্রিটিশরা যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছিল, সেই দাঙ্গায় 46-এর দাঙ্গায় বলি কিংবা পরবর্তীতে আরো অন্যান্য দাঙ্গায়ও যদি বলি, কতজন মানুষের মৃত্যু হয়েছিল তার কি কোনো হিসাব আছে? কোনো মৃত্যু মানুষকে খুব কষ্ট দেয়, কোনো মৃত্যু মানুষের মধ্যে শৌর্য তৈরি করে। যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন আমাদের ঐক্যবদ্ধ লড়াই করার কথা ছিল, তখন সাম্প্রদায়িক দাঙ্গায় যে মানুষের মৃত্যু ঘটেছে সেটা আমাদেরকে কষ্ট দেয়। সেই কথা স্মৃতিটা মনে হলেও আমাদের মধ্যে একটা কষ্টের বেদনা, যে একই দেশের মানুষ আমরা পরস্পরকে হত্যা করতে উন্মত্ত হয়ে উঠলাম। আবার ব্রিটিশ বিরোধী লড়াইয়ে জীবন দিয়েছে যারা, সেই মৃত্যু আমাদেরকে সহ্য দেয়, যে আমরা মানে শুধুমাত্র একটা অন্যায়কে মুখ বুজে সহ্য করি নাই, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে লড়াইটা ছিল, সেই লড়াইয়ে আমাদের মৃত্যু আমাদেরকে সহ্য দেয়। সেটা কি? যে আমরা 23 বছরের পাকিস্তানের শাসন বিনা প্রতিবাদে মেনে নিয়ে নেই। তারা আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছে, শিক্ষার অধিকার কেড়ে নিতে চেয়েছে, একটা বৈষম্যের সমাজ তৈরি করেছিল, একটা সাম্প্রদায়িক নিপীড়ন আমাদের দেশের উপর চাপিয়েছিল। তার বিরুদ্ধে মানুষের যে লড়াই, সে লড়াইয়ের মধ্যে একটা শৌর্য ছিল, এবং সেই শৌর্য আমরা সহস্র মৃত্যুর মধ্য দিয়ে, লক্ষ মৃত্যুর মধ্য দিয়ে আমরা এই দেশটাকে অর্জন করেছি। এটা আমাদের জাতির কাছে বারবার কিন্তু একটা সংগ্রামের প্রেরণা আনে, শৌর্যের চেতনা আনে, এবং ভবিষ্যতের একটা স্বপ্নময় ভবিষ্যৎ করতে চায়। কারণ 71 সালকে দিয়েই আমরা বিবেচনা করি, যা চেয়েছিলাম তাকে পেয়েছি। তাহলে আজকে আমাদের আলোচনা করা উচিত, এত মৃত্যু, এত জীবন, এত আত্মত্যাগ, তার ভিতর দিয়ে যে দেশটা এলো, সেখানে কি একটা গণতান্ত্রিক পরিবেশ আছে? আমরা আলোচনাটা সেই জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিছু 30 লক্ষ নয়, মানে 3 লক্ষ বা 2.5 লক্ষ এরকম কিছু, বা 1 লক্ষ কিছু তথ্য দিয়েছেন আর কি। আপনি কি মনে করেন এই তথ্যগুলোকে? এখন অনেক বিষয় কিন্তু স্ট্যাটিস্টিক্স বলা যেতে পারে। আবার উল্টা দিক থেকে যদি বলি, পাকিস্তানি আর্মি যখন আত্মসমর্পণ করেছেন, সব মিলে যদি ধরে 91,000, 9 মাসে এরকম একটা দানবীয় শক্তি, প্রতিদিন গড়ে যদি 30টা করে মানুষ, 9 মাসে যদি 30টা মানুষ মরতো, তাহলে মাসে কয়টা হয়? মাসে হয় খুব বেশি হলে 4টা, 4 9 36। তো এক একটা সোলজার মাসে 4টা করে মানুষ মারলেও কিন্তু 30 লক্ষ মানুষকে মারতে পারে। ফলে এই ধরনের হিসাব কিন্তু স্ট্যাটিস্টিক্স দিয়ে টেবিলে কিছু করা যাবে না। এখন আমি যদি বলি যে একজন 10টা করে মেরেছে, কিংবা যদি বলি যে না একজন একটাও মারে নাই,
তো এইভাবে কি কোনো হিসাব হয় কখনো? মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের তিনি বলেছেন যে এইভাবে সংখ্যা দিয়ে বা গুণে কখনো মুক্তিযোদ্ধাদের বা শহীদদের সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। আপনার কাছে আবার আসবো। আচ্ছা, নূরজাহান বেগম মুক্তা এমপি, আপনি যে যে বিষয়টি আপনার যে দুজনের কাছে এখন আলোচনা করলাম, বিষয়টি ব্যারিস্টার সারওয়ার কিছু তথ্য দিয়েছেন, এগুলো কতটুকু কি আমি জানি না। উনি তথ্য দিয়েছেন মুক্তিযুদ্ধের যে সংখ্যা নিয়ে যে বিতর্ক, বই রেফারেন্স করেছেন, যে বিতর্ক আছে সেই বিষয়টি নিয়ে আপনার পক্ষ থেকে আমরা এখন কিছু শুনতে চাইব যে এই বিতর্কটি এই সময় উস্কে দেয়া বা এই সময় তোলা বা এই সংখ্যাটা নিয়ে প্রশ্ন করা, এটি কতটুকু যুক্তিযুক্ত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আর টিভির দর্শকদেরকে। আসলে আমরা খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে স্বাধীনতার পর আমরা 44টি বছর পার করেছি। দেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে এবং ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, ঠিক তখনই একাধিকবার যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার মুখে, তার ছেলের মুখে, তার দলের যারা কর্মী নেতা তাদের সবার মুখে তারস্বরে তারা এখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যাচ্ছে, মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য রাখছে। মনে হয় যেন এটাই তাদের একমাত্র ধ্যান জ্ঞান এবং এটাই তাদের একমাত্র কাজ। আপনি দেখেন পত্রপত্রিকা টেলিভিশনে খুললে পরে বা পেপারে চোখ রাখলেও ব্রেকিং নিউজ, মানে তাদের প্রত্যেকটা বক্তব্যই ফাটাফাটি একেবারে। এটা কেন, কি কারণে, সেই ব্যাপারটা আমি পরে আসছি। আমি প্রথমে আপনাকে বলি যে প্রথম কথা হলো যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি একাধিকবার ছিলেন, উনি তখন কিন্তু কখনো এটা নিয়ে কোনো প্রশ্ন করেননি যে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ আছে বা কিছু, বা তার যারা কর্মী নেতা তারাও কিন্তু কোনো প্রশ্ন করেননি। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি কয়েকটা ডকুমেন্টারি কথা বলবো। 1972 সালের যখন উনি 10ই জানুয়ারি দেশে ফেরার আগে উনি লন্ডন হয়ে ফিরেছিলেন, এবং সেই লন্ডনে যখন উনি গেলেন তখন সেখানকার যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক রবার্ট ফ্রস্ট ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে কত শহীদ হয়েছিলেন কত, তখন উনি বলেছিলেন 30 লক্ষ। এরপর যখন উনি বাংলাদেশে ফেরত আসলেন ওই দিনই উনি সরাসরি বাসায় না গিয়ে উনি রেসকোর্স ময়দানে গেলেন, সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন যে বর্বর হানাদার বাহিনী 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এ হলো আমাদের বঙ্গবন্ধুর কথা। এরপরে আমি বলবো বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী আর জে রামেল, যিনি কিনা তার স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইড যে বইটি, সেটিকে বলা হয় সমস্ত পৃথিবীর ইতিহাসে যে গণহত্যা নিয়ে সংখ্যাগতভাবে অন্যতম একটি কম্প্রিহেন্সিভ বই হিসাবে কিন্তু এটা সমাদৃত আর জে রামেলের। সেই আর জে রামেলের বইতেও কিন্তু বলা আছে 30 লক্ষ শহীদ হয়েছে। এরপর চতুর্থত আমি বলবো যে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত পত্রিকা প্রাভদা, আপনারা জানেন, সেই প্রাভদাতে যে হেডলাইন হয়েছিল সেটা ছিল যে ওভার 30 লাখ পারসনস ওয়ার কিলড throughout Bangladesh by the Pakistan occupation forces during the last 9 months। সেখানে আসলো সেটা। এরপরে আমি বলবো যে 1981 সালের ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ UNHRC রিপোর্ট অনুযায়ী মানব সভ্যতার ইতিহাসে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে, বাংলাদেশের যে 9 মাসের গণহত্যা সেটি এমন একটি গণহত্যা ছিল যে অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক গণহত্যা সংঘটিত হয়েছিল, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে। হ্যাঁ আমি বলি, এবং সেখানে ওনারা যে জরিপ করে দেখেছেন, ওনার যে তথ্য উপাত্ত, সেখানে ওনারা বলেছেন যে 1971 সালে বাংলাদেশে প্রতিদিন গড়ে 12,000 মানুষ খুন হয়েছিল বা হত্যার শিকার হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের কর্তৃক, এবং এটাও বলা হয়েছিল যে গণহত্যার ইতিহাসে এটাই হলো সর্বোচ্চ গড়। তো এখন আমাদের এই গণহত্যা কতদিন চলেছে, এই যুদ্ধ কতদিন চলেছে? 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর, তার মানে কতদিন? 267 দিন। তা আমরা যদি 12,000কে 267 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমাদের কি আসে? মোট নিহতের সংখ্যা পাওয়া যায় 32,04,000। সর্বশেষ আরেকটি তথ্য দিচ্ছি আমি, যে জনসংখ্যার যদি হিসাব করি আমরা, তাহলে এটা স্পষ্ট হয়ে যায়। 1969 সালে, এগুলো কিন্তু সব রেকর্ডকৃত কথা, 1969 সালে জুন মাসে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 6,98,00,000, এবং জনসংখ্যা বৃদ্ধির যে হার, আমরা যারা অঙ্ক জানে তারা জানে, বৃদ্ধির হার বিবেচনা করলে 1974 সালের আদমশুমারিতে জনসংখ্যা 8,01,00,000 হবার কথা, কিন্তু বাস্তবে তা ছিল কত? 7,64,00,000, যা প্রায় 37 লাখ কম ছিল। এবং এই যে 30 লাখ মানুষ মারা গিয়েছিল, এটা দিয়েও কিন্তু এটা প্রমাণিত হয়ে আসে। তারপরে কথা আছে, আমাদের কিন্তু 1970 সালের 12ই নভেম্বর সাইক্লোন হয়েছিল, সেই সাইক্লোনেও যদি 10 লক্ষ লোক মারা যায়, এটা আমরা ধরি,
সেক্ষেত্রেও কিন্তু আমাদের 30 লক্ষ আমার লোকই প্রশ্ন হচ্ছে এখন এই মুহূর্তে এই যে না, কিন্তু বিতর্কটা কথা নতুন আছে যে প্রজন্ম এবং মানে প্রত্যেকের মধ্যেই কিন্তু এক ধরনের একটা, যেহেতু দুই পক্ষের কথা হচ্ছে, আওয়ামী লীগ বলছে যে এর জন্য বিচার হবে, অনেকে বলছেন যে এর জন্য জবাব দিতে হবে, বিএনপির পক্ষ থেকে আবার নানানভাবে নানান প্রশ্ন তোলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের শহীদদের সংখ্যা নিরূপণ করার জন্য, শহীদদের তালিকা করার জন্য। সেই বিষয়টিকে এই মুহূর্তে খুব প্রয়োজন। আমি বলি, আমার কথা তো শেষ হয় নাই। এই যে 30 লক্ষ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সংখ্যা 30 লক্ষেরও বেশি। কিভাবে আমি বলছি আপনাকে 30 লক্ষ কিভাবে, সেটা আমি দেখিয়েছি তথ্য উপাত্ত দিয়ে। এর বেশি হবে কিভাবে? আপনি জানেন যে যুদ্ধের সময় 1 কোটি শরণার্থী দেশের ভিন্ন দেশে আশ্রয় নিয়েছিল। সেইখানে 1 কোটি লোকের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক লোক রোগের শোকে দুঃখে তারা মারা গিয়েছে। তারাও তো একটা যুদ্ধের মধ্যেই ছিল। সেই ক্ষেত্রে হিসাব করলে আমাদের শহীদের সংখ্যা 30 লক্ষ অবশ্যই ছাড়িয়ে যায়। আচ্ছা, তো এখন আপনি যেটা জানতে চেয়েছেন, আসলে আমি বলি, আমাদের মাহবুবুল আলম হানিফ সাহেব যে বলেছেন যে এটা গুনে গুনে কখনো হয় না। পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের যে যুদ্ধটা হয়েছিল, এত বড় একটা বিষয়, সেটা নিয়ে কিন্তু গবেষণার পর গবেষণা হয়েছে, কিন্তু সেখানেও মৃত্যুর সংখ্যা সুনির্দিষ্ট নয়। বলা হয়েছে 50 থেকে 70-80 মিলিয়ন, অর্থাৎ 5 থেকে 8 কোটি লোক নিহত হয়েছে। আপনার কাছে আবার আসবো, না, আমাকে আরেকটু বলতে দেন ভাই। আমি আবার আসতেছি। আমি ব্যারিস্টার এম সারওয়ার আপনার কাছে আবার যাব, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে খালেদা জিয়াকে এর জন্য ক্ষমা চাইতে হবে, যে বিষয়টি, যে উক্তিটি করেছেন, এবং একটা মামলাও সম্ভবত হয়েছে। তো আপনার কাছে আরেকটি প্রসঙ্গ, রুহুল কবির রিজভী সাহেব আজকে কোনো এক সভায় বলেছেন যে যিনি যুদ্ধ করেননি তাকে জাতির পিতা বানানো হচ্ছে। এটা একটা নতুন ইস্যু আমরা এখন আবার নতুন করে দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি, বা আপনার দলের বক্তব্য কি, বা আপনি কি বিষয়টি এখন আলোচনা করেছেন? না, দলের বক্তব্য তো আমি বলতে পারবো না, আমি দলের একজন কর্মী। জি। তো আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। দলের বক্তব্য যারা দলীয় যারা স্পোক্সম্যান তারাই বলবে। উনি একটা বক্তব্য করেছেন। আর দেখুন, জাতির পিতা কনসেপ্টটা ইজ এ ম্যাটার অফ রেসপেক্ট ফ্রম দ্য সিটিজেন, হ্যাঁ, পাবলিকেরই। কিন্তু এর জন্য কি যুদ্ধ করতে হয়, মানে যুদ্ধ বা যুদ্ধে নেতৃত্ব দিতে হয়? আমার মনে হয় তার ব্যক্তিগত একটা মত রেখেছেন। দেখুন, এটা কিন্তু ইট ইজ এ পারসেপশন অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, কিন্তু যখন এটা দেখা যায় যে সেই 71 থেকে 75 অথবা এখন বর্তমানে যে চলছে যে জাতির পিতা বঙ্গবন্ধু যা বলেন না কেন, তো সেইখানে যদি তার ছবি ব্যবহার করে হেন কোনো অপকর্ম নাই যেটা করা হয় না, তাতে কি তাকে সম্মান দেখানো হলো? আজকে মানে কোনো কোনো জেলায় এমন পরিস্থিতি যে একটি ভালো লোক সেই জেলার আওয়ামী লীগের সাথে জড়িত নাই, একটি ভালো লোক, এবং যারা কুখ্যাত সন্ত্রাসী ডাকাত এই ধরনের লোক সব আওয়ামী লীগের সরকার রুলিং পার্টিতে যোগদান করে লুটপাট, রাহাজানি, মারামারি, কাটাকাটি, পুলিশ কন্ট্রোল, এসপি কন্ট্রোল, সমস্ত কাজ কন্ট্রোল করে। তাতে কি সম্মান বাড়লো? মানে যার ছবি ব্যবহার করা, এই জায়গাটা অ্যাড্রেস করা উচিত। আর যে আপনার 30, আমি যে প্রশ্নটি করেছিলাম এখন, যে মুক্তিযুদ্ধে যার কোনো ভূমিকা নেই তাকে জাতির পিতা বানানো হচ্ছে, আমি তো সেটা বললাম যে সেটা উনি একটা বক্তব্য রাখছেন, সেটা তার ব্যক্তিগত মন্তব্য, সে কখনো না কখনো দিবে। হ্যাঁ, ওকে, আমরা আপনার কাছে আবার আসবো। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে এখন জানতে চাইবে, জাতির পিতা, ফাদার অফ দি নেশন হওয়ার জন্য কি যুদ্ধ করতে হয় বা যুদ্ধে নেতৃত্ব দিতে হয় সরাসরি, এরকম কোনো বিষয় আছে কিনা? না, এটা একটা সম্মানের ব্যাপার। আমি আমাদের বিবেচনাটা বলি, আমরা আমাদের দলগতভাবে আমরা কখনো জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু এই কনসেপ্টগুলোকে এইভাবে বলি না। কারণ বঙ্গবন্ধু মানে দেশটা যখন শ্রেণী বিভক্ত থাকে, তখন একই সঙ্গে 2 শ্রেণীর বন্ধু হওয়া যায় না, কারো না কারো বন্ধু হতে হয়। তো আমরা যেটা মনে করি সেটা আমাদের বিষয়। কিন্তু আবার আরেকটা জিনিস মনে করি যে 71 সালের মুক্তিযুদ্ধ কিন্তু শুধু 9 মাসের ব্যাপার না, সে 48-এর পর থেকে একটা ধারাবাহিকতা, এই যে একটা রাজনৈতিক সংগ্রামের একটা কালমিনেশন হয়েছিল সশস্ত্র যুদ্ধ। সেই যুদ্ধে ব্যক্তিগতভাবে কেউ উপস্থিত আছেন কি নেই তার চেয়েও বড় কথা, এই যুদ্ধ সংগঠনের ক্ষেত্রে কিংবা এই রাজনৈতিক ভূমিকা পালন করার ক্ষেত্রে তাকে আমরা কিভাবে দেখব। আমরা মনে করি যে 71 সালের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান একজন অবিস্মরণীয় নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এখন তাকে আমি জাতির পিতা আমাদের বাসদের পক্ষ থেকে আমরা বলবো কি বলবো না, এটা পরের প্রশ্ন। এটা সংবিধানের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, আমরা ওই বিষয়ে গেলাম না। কিন্তু আমরা এইটু তো বলতে মানে এটা অস্বীকার করার কোনো উপায় কি আছে যে 71 সালের মুক্তিযুদ্ধটা আকস্মিক কোনো ঘটনা, এটা কোনো সংগঠিত করা হয়নি, এর পেছনে কোনো আকাঙ্ক্ষা ছিল না, এর পেছনে কোনো রাজনৈতিক সংগ্রাম ছিল না, এটা শুধু একটা ঘোষণা কিংবা কোনো একটা দিন একটা নির্দেশনার মধ্য দিয়ে যুদ্ধটা হয়েছে। শুধুমাত্র 9 মাস কি? শুধুমাত্র 9 মাস নয়, শুরুরও শুরু আছে। সেগুলো যদি দেখি তাহলে পাকিস্তান নামক রাষ্ট্রটা ছিল একটা ধর্মভিত্তিক রাষ্ট্র। আমরা দেখেছিলাম যে ধর্মভিত্তিক রাষ্ট্র পৃথিবীর কোথাও নেই, ঐতিহাসিকভাবে নেই, বৈজ্ঞানিকভাবেও নেই। থাকলে
মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশই একটা দেশ হয়ে যেত, কিংবা খ্রিস্টান সমস্ত দেশগুলো একটা দেশ হয়ে যেত। ফলে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হয় না, এটা বৈজ্ঞানিকভাবে হয়নি, রাষ্ট্রবিজ্ঞানগতভাবে হয়নি। আবার পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে প্রায় 1200 মাইলের একটা বিশাল ভৌগোলিক দূরত্ব, তার সংস্কৃতিগত পার্থক্য, এগুলোকে বিবেচনা না এনে গায়ের জোরে আমাদের ভাষাটাকে কেড়ে নিয়ে উর্দুকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিল, সেখানে কিন্তু মানুষ বুঝেছিল যে এটা কিন্তু শুধু ভাষার উপর লড়াই, আক্রমণ নয়, এই আক্রমণটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াচ্ছে একটা বৈষম্যকে স্থায়ী করা। ফলে সেই বৈষম্য বিরোধী লড়াই, সাম্রাজ্যবাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা পাকিস্তান, সেখান থেকে সাম্রাজ্যবাদের প্রভাবমুক্ত একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই, পাকিস্তান সামরিক শাসন দ্বারা পরিচালিত, ফলে সামরিক শাসন বিরোধী একটা গণতান্ত্রিক লড়াই, পাকিস্তান 22 পরিবারের শাসনের দেশ, সেখান থেকে একটা শোষণমুক্ত দেশ গড়ার লড়াই, এই সমস্ত লড়াইগুলোর কেন্দ্রীভূত রূপ ছিল আমাদের মুক্তিযুদ্ধ। ফলে এটা শুধুমাত্র কোনো একজন জেনারেলের ঘোষণা দিয়েই হয়নি কিন্তু। ফলে এই লড়াইয়ের মধ্যে এটা সবাই আমরা এটা মেনে নেব। যদি 71 সালের ঘটনা প্রবাহ আমরা দেখি, শেখ মুজিবুর রহমান সেখানে প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলেন কি ছিলেন না এটা বড় কথা নয়, কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে তিনি একটা নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। দেখছিলেন নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। আলোচনা করছি রাজনৈতিক তর্ক ও প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আর আলোচনা করছেন অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এমপি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন এবং বাসুদেব কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। আমরা মুক্তিযোদ্ধার শহীদদের সংখ্যা নিয়ে এবং আরো বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। দর্শক, আপনারা আমাদের আলোচনা শুনছিলেন। এখন আমি নূরজাহান বেগম মুক্তা আপনার কাছে যাব, আপনার কাছে জানতে চাইবো রাজিকুজ্জামান রতন এবং এম সারওয়ার যেটি বলেছেন যে আমরা ওই যে একটি প্রসঙ্গ আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে রিজভী সাহেব বলেছেন, রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তাকে জাতির পিতা বানানো হচ্ছে। এই প্রসঙ্গ সহ আপনি আরো যদি কোনো প্রশ্নের জবাব দিতে চান। ধন্যবাদ। এখন রিজভী সাহেব বলেছেন যে যিনি মুক্তিযুদ্ধ দেখেন নাই তাকে জাতির পিতা বানানো হয়েছে। এখন উনি কিন্তু এই জিনিসটাতে বিতর্কে যাননি মানে উনি বলেছেন এটা ওনার ব্যক্তিগত মতামত। উনি তো এই জিনিসটাকে, আমি সেটা বলি না, আপনি কি বলেছেন সে ব্যাখ্যা দিবে, তাহলে আপনি ব্যাখ্যা দেন, উনি ব্যাখ্যা দেবে, এটা একটা পারসেপশন। তবে এটা তো ঠিক যে তিনি জেলে ছিলেন এবং আপনি দেখেন এইখানে প্রমাণ হলো না জেলে কি প্লিজ জেলে কি শেষে যান না সে আমি বলছি এবার আরো আমি ব্যাখ্যা একটা দিবে। কথা বলি, আমার সময় কিন্তু নষ্ট হচ্ছে। জি বলুন। আমি যেটা বলি সেটা হলো যে বিএনপি এখন সাংগঠনিকভাবে যে দেউলিয়াতে পৌঁছেছে, এবং শুধু এখন না, দীর্ঘদিন ধরেই কিন্তু আপনি জানেন যে 3 মাসের যে জ্বালাও পোলাও করে যখন জনগণের কোনো সাড়া পেল না, উল্টা জনগণকে পুড়িয়ে মারলো। তারপর দল হলো 5 ভাগে 5 টুকরা দল, যেটা আমি আগেও বিভিন্ন টকশোতে বলেছি। আমি বলেছি বিএনপি এখন 5 রকম, বিএনপি খালেদা জিয়া, বিএনপি তারেক জিয়া, আরটা হলো শুধু বিএনপি, আরটা তৃণমূল বিএনপি, আরটা আসল বিএনপি। 5 ভাগে ভেঙে টুকরা হয়ে খান। এখন বিএনপিকে এই বাংলাদেশে টিকে থাকতে হলে তাকে নিত্য নতুন খবরের জন্ম দিতে হবে, ব্রেকিং নিউজ দিতে হবে। যার কারণে দেখেন গয়েশ্বর বাবু বলে যে বুদ্ধিজীবীদেরকে বলে তারা নাকি নির্বোধ, রিজভী সাহেব বলে বঙ্গবন্ধুকে বলে যিনি মুক্তিযুদ্ধ করেন নাই জানেন নাই উনি জাতির পিতা, জাফরুল্লাহ আছে একজন, উনি বলে যে শেখ মুজিব পাকিস্তানিদের হাতে ধরা দিয়েছিলেন, হাফিজ সাহেব বলেন বিএনপি নয় আওয়ামী লীগই সবসময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে, আর তারেক জিয়া তো সেই মহা ইতিহাসবিদ হয়ে গেছে, উনি তো লন্ডন থেকে তো সবসময় ইতিহাস বিকৃতি করছেনই। এই যে নিত্য নতুন কথাগুলো ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে? তাদের নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। কিন্তু এই যে তারা চাঙ্গা রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করলো, এটি কিন্তু তারা বেশি দিন করতে পারবে না। নেতা কর্মীরা চাঙ্গা হবে? অবশ্যই হচ্ছে না। এবং আপনি জানেন হ্যাঁ, এই যে বিএনপি ইতিহাস বিকৃতি করতেছে, এবং আপনি জানেন সর্বশেষ যে নির্বাচনটি হলো পৌর নির্বাচন, সেই নির্বাচনটি দেশি বিদেশি পর্যটক থেকে সবাই দেখেছেন অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপির রেজাল্ট আপনি দেখেছেন কয়টি আসন পেয়েছে। এর কারণ হলো তার 3-4 দিন আগেই খালেদা জিয়া বুদ্ধিজীবী আমাদের যে 30 লক্ষ শহীদ তাদের সম্পর্কে কটূক্তি করেছিলেন, শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তো বিএনপির উচিত জনগণের শিরা উপলব্ধি করা, জনগণ কি পছন্দ করে না বা কি করে সেটা বোঝা, এবং আগামী ভোটেও বিএনপি অবশ্যই সেই জবাব আরো ভালোভাবে পাবে। তবে আমি একটা কথা বলি, স্বাধীনতার ঘোষক নিয়ে ওনারা কথা বলে, যেটা কিনা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে রায়ের মাধ্যমে মীমাংসা হয়ে গিয়েছে। আমি একটা কথা সহজ উদাহরণ দিব। কোনো একজন লোকের ঘরে একটি সন্তান হয়েছে,
এবং সেই লোকটি তখন তার সন্তান হওয়া উপলক্ষে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনকে ডেকে আনলো। তখন সেই মুয়াজ্জিন আজান দিল। আজান দেওয়ার পরে দেখা গেল যে সেই মুয়াজ্জিন সেই যে নবজাত শিশুটিকে তার সন্তান বলে দাবি করে বসলো। এটা কি কখনো হয়? ভালো কথা বলছেন তো। এটা কি কখনো হয়? ঠিক জিয়াউর রহমানের ব্যাপারটিও ওরকম। ওনারা জিয়াউর রহমান জীবিত থাকতে কোনোদিন কিন্তু দাবি করে নাই যে সে স্বাধীনতার ঘোষক, অথচ ওনারা করছেন কি জিয়াউর রহমানকে ফুলে ফাঁপিয়ে ওনাকে মহান ব্যক্তিত্বে পরিণত করার জন্য এই একের পর এক। তখন সে সময় আসলে এত বিভেদ ছিল না, এত মতাদর্শ ছিল না। তখন তো ওনারা ওনাদের যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসন করেছেন, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। তখন রাজনীতিতে ওনারা ছিলেন, সেই পুরো দেশটা পাকিস্তান করার প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বিচার বন্ধ করার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছেন। এগুলো এক। দ্বিতীয়ত করে এখন বলতে পারেন যে আসলে কেন করে এই কথাটা মানুষের, বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে বা জানতে চাইতে পারে যে বেগম জিয়ার দল কেন এরকম। একটু আগে আমি বলেছি যে খবরের শিরোনাম হওয়ার জন্য, দলকে চাঙ্গা করার জন্য এই সমস্ত নিত্য নতুন ইতিহাস বিকৃতি তারা ঘটাচ্ছেন। তবে আরেকটি কথা আমি যেটা বলতে চাই যে আপনি দেখেন যে বিএনপির জন্মটা কিভাবে হয়েছিল। বিএনপির জন্ম কি কোনো স্বাভাবিকভাবে কোনো রাজপথে হয়েছে? বিএনপির জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে বিলাসবহুল ম্যাটারনিটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে, ছুরি চাকুর মাধ্যমে, ঠিক আছে? এবং বিএনপি বড় হয়েছে কোনো মোটা ভাত মোটা চাল খেয়ে বড় হয়নি। বিএনপি বড় হয়েছে, বেড়ে উঠেছে পাকিস্তানি চিকন চাল খেয়ে এবং গোলাপি শিফনের আচ্ছাদনে বড় হয়েছে। আর বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তাকে বিএনপির জন্ম দেওয়ার জন্য প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় নাই। আর বিএনপির জন্ম হয়েছে ক্ষমতার যাওয়ার আগে নয়, ক্ষমতায় যাওয়ার পরে। অতএব এই বিএনপি কখনোই বুঝবে না যে বাংলাদেশের জন্য। আর বেগম খালেদা জিয়া, আমাকে বলতে বাধ্য হচ্ছি, উনি 30 লক্ষ শহীদ প্রশ্ন নিয়ে উনি প্রশ্ন তোলেন। উনি তখন ওই যুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় উনি ছিলেন কোথায়? উনি ছিলেন পাকিস্তানিদের ওখানে এবং সুরক্ষিতভাবে। তো উনি তখন যেরকম তাদের অনুগত ছিলেন, এখনো তিনি তাদেরই অনুগত। আপনি জানেন যে আর্মেনিয়া বলে একটি দেশ আছে, সেই দেশ 100 বছর ধরে চেষ্টা করছে এই আপনার তুরস্ককে স্বীকার করানোর জন্য যে তারা গণহত্যা করিয়েছে, কিন্তু তুরস্ক স্বীকার করেনি। এটা কখনো করানো যায় না। আজকে আমাদের একটাই কথা যে বেগম জিয়া যেরকম ইতিহাস বিকৃতি করছেন, তার দলের নেতা কর্মীরা করছেন, তার ছেলে করছেন। সেই ক্ষেত্রে অবিলম্বে ইউরোপীয় কান্ট্রির মতো বাংলাদেশে হলোকেস্ট ডিনায়াল অ্যাক্ট, যেটা কিনা মুক্তিযুদ্ধের গণহত্যাকে অস্বীকার করা, শহীদের সংখ্যাকে বিকৃত করা, করলে সাথে সাথে তার জেল হয়ে যাবে। এরকম আমাদের দেশে দরকার। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো ব্যারিস্টার এম সারওয়ার। তিনি বলেছেন যে ব্রেকিং নিউজ করার জন্য, আলোচনায় আসার জন্য, আপনাদের কর্মীদেরকে চাঙ্গা করার জন্যই আপনারা মুক্তিযুদ্ধ বা আপনাদের দলের নেতা কর্মীরা মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, শহীদদের সংখ্যা নিয়ে এসব কথা বলছেন। আপনার মন্তব্য? দেখুন, নূরজাহান মুক্তা একজন অ্যাডভোকেট এবং একজন এমপি, সিলেক্টেড এমপি। একজন অ্যাডভোকেট আমরা আশা করি যে রিজনেবল কথা বলবে। হ্যাঁ, রাজনৈতিক মাঠের বক্তব্য এবং টিভি টকশোর বক্তব্য যেখানে অগণিত দর্শক শুনে, এখানে আমি আশা করেছিলাম যিনি আরো যুক্তিসঙ্গত কথা বলবেন। প্রথমে একটু বলে রাখি যে রতন ভাই একটা কথা বলছে যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা গুনতে হবে কেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জন্যই গুনতে হবে। আপনি জীবিতদেরকে সম্মান দিচ্ছেন, 10,000 করে মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছেন। জীবিতদের যদি এই সম্মান আপনি দেখান, তাহলে নিহত যারা হয়েছিল তাদেরকে আরো বেশি সম্মান দেখাতে হবে। তাদের একসাথে লামসাম অ্যামাউন্ট একটা দিতে হবে তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য। সেজন্য এটা জরুরি আমি মনে করি এটা। এবং বাংলাদেশে এটা 2% এররে এইটা ডিটারমিন করা সম্ভব। এই কাজটি কি আপনি মনে করেন যে এত বছর পরে করা সম্ভব? এখন সম্ভব, এখনো সম্ভব, পাকিস্তান এখনো সম্ভব। আমি মনে করি সম্ভব এটা। আপনি মনে করেন সম্ভব? এখন আমি মিসেস মুক্তার কথা আসি। বিএনপি 5 ভাগ নাই, বিএনপি 1 ভাগই আছে। বিএনপি অনেক ভাগ করার চেষ্টা করা হয়েছে, 1 ভাগই আছে। ভোটে বোঝা যাবে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম যে ঘোষণা দিয়েছিলেন, সেটা তো তিনি যখন ইন্ডিয়াতে ভিজিট করেছিলেন, প্রেসিডেন্ট সেই সময় ইন্ডিয়ার প্রেসিডেন্ট রেড্ডি বলেছিলেন যে ইউ হ্যাভ অলরেডি এনশিওর ইউর নেম ইন দ্য অ্যানাল অফ দ্য হিস্ট্রি। অর্থাৎ এগুলো নিয়ে অনেক কথা আছে। কলম্বিয়া ইউনিভার্সিটিতে 6 নভেম্বর মিসেস ইন্দিরা গান্ধী একটা বক্তব্য দিল, সেখানেও বলেছিল এই কথা যে ঘোষণা, তখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয় না। এগুলো সব কাগজ কলমে আছে, এগুলো বলে কোনো লাভ নাই। এখন বিএনপি কিভাবে জন্ম হয়েছে, পৃথিবীর ইতিহাসে যে কোনো পরিস্থিতিতে দল সৃষ্টি হতে পারে। আপনি যদি কামাল আতাতুর্ক দেখেন, আপনি যদি চার্লস দ্য গল দেখেন,
সুয়ার্থ সুকর্ণ পরিস্থিতি সৃষ্টি করে কোন ভাবে দল সৃষ্টি করবে। যদি সেইটা খারাপ হয়ে থাকে তাহলে এর সাথে দল গঠনগুলো ক্ষমতা তাকে নিয়ে এত বন্ধুত্ব আপনাদের কেন, সেইটা জনগণের জবাব দেন। আর বিএনপি যদি জনগণের দল না হয়ে থাকে তাহলে বিএনপি 5 বার কিভাবে সরকার গঠন করলো? একটা যদি সাহস থাকে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট দিয়ে দেখেন যে বিএনপিকে মানুষ গ্রহণ করে না। তিনি একটা গল্প করলেন, আমি একটা গল্প করি, শোনেন। প্রেসিডেন্ট গল্পটা এরকম, প্রেসিডেন্ট জিয়াউল হকের মাথায় চুল কম ছিল, সামরিক শাসক, বারবার যখন চুল কেটতে যাইতো চুল পেত না, তখন বিভিন্ন কথার পাকে বলতো যে স্যার মানুষ তো কখন গণতন্ত্র দেবে সেইটা শুনতে চায়। তো আমার বন্ধুদের, আওয়ামী লীগ বন্ধুদের অবস্থিত গণতন্ত্র ভোটের কথা শুনলেই, সত্য কথা শুনলেই তাদের মাথা গরম হয়ে যায়, যুক্তিবাদ দিয়ে তখন আবল তাবল কথা শুরু করে একই গান গেতে থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি রিপ্লাই আপনি এখনই যান। আমি এখন একটু দিতে চাই, আমি সময় বেশি নিব না। আমি আরো একটু পরিষ্কার করে বলি, বিএনপির যখন জন্ম হয় তখন বিএনপিতে কারা ছিলেন? বিএনপিতে তখন সরাসরি সেনা ক্যাম্প থেকে অনেকে উঠে এসেছেন, বিএনপিতে জয়েন করেছিলেন। তারপরে আর কেউ কেউ এসেছেন অন্য কোনো দলে সুবিধা করতে না পেরে, তারা এসেছেন। আর কারা এসেছেন? যারা যুদ্ধ অপরাধী ছিলেন তারা, এবং তাদেরকেই উনি পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে বিএনপি গঠিত হয়েছিল, একটি চর্বিবহুল মেদবহুল দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলটির কি কোনো সুনির্দিষ্ট এজেন্ডা বা আদর্শ ছিল, বা এখনো কি আদৌ আছে কিনা? নাই। ওই শুধুমাত্র আমি আপনাকে একটা কথা বলেছি যে সংবাদের শিরোনাম হওয়ার জন্য, পাশাপাশি এটা তো হলো একটা আছেই, আরেকটা হলো আপনি জানেন যে পাকিস্তান প্রীতি ওনাদের প্রবল। এই পাকিস্তান প্রীতি ওনারা ভুলতে পারছেন না। ওনারা কিয়ামত সে কিয়ামত তাক ওনারা এটা দিলে ধারণ করবেন, দিল মে পাকিস্তান, এটা ওনারা ভুলতে পারবেন না। আপনি দেখেন যখন পাকিস্তান বলল যে বাংলাদেশের গণহত্যাকে অস্বীকার করার মতো যে গণহত্যা হয়নি, ঠিক তখনই বেগম খালেদা জিয়া ঢাকায় বসে এটা একই সুরে সুর তুললো, এবং তার কর্মীরাও কিন্তু তুললো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গোলাম আজম সেই পশ্চিম পাকিস্তানে বসে কি করেছিল? উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার প্রকল্প করেছিল, মানে এই আমাদের বাংলাদেশটাকে আবার তারা নিয়ে নিবে। অতএব সেই গোলাম আজমের সাথে যাদের জোট ছিল, নির্বাচনী জোট, সেটা হলো বেগম খালেদা জিয়া। আজকে সারোয়ার সাহেব উনি বলছেন, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমার এখন কি টকশো শিখতে হবে আমার মনে হয় ওনার থেকে। দুজনে। আচ্ছা, কিয়ামত সে কি, কিয়ামত সে কিয়ামত তাক, কিয়ামত সে কিয়ামত তাক পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে। এবং ব্যারিস্টার এম সারওয়ার একটা কথা বলেছেন যে পাকিস্তান, উনি একটা কথা বলেছেন যে মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা এখন হিসাব করা সম্ভব। এটা কি আদৌ সম্ভব? প্রথমত এটা প্রয়োজন, এটা তো আমাদের সম্ভবের প্রশ্ন পড়ে। প্রথমত প্রয়োজন কিনা, এখন আমাদের প্রয়োজন কি? যেমন ধরুন আমাদের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কথা বলছি, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছি না। মুক্তিযুদ্ধের যে অপূরিত স্বপ্ন সেটা কেন বাস্তবায়ন হয়নি, কারা বাস্তবায়ন করতে বাধা দিল, সেটা আলোচনা আসছে না। এই যে এখন ধরুন জমিতে আলু উঠছে, গত বছর আমরা 1 কোটি টন আলু উৎপাদন করেছিলাম। আলু উৎপাদন করার পরে কৃষকরা একটা হাহাকার করে যে আলুর দাম পাচ্ছে কিনা। কয়েকদিন আগে আমন ধান উঠেছে, কৃষকরা তার দাম পায়নি। আমাদের শ্রমজীবী মানুষ দেখুন, পার্লামেন্ট মেম্বারদের বেতন বাড়লো, ভাতা বাড়লো, হ্যাঁ বাড়বে, মন্ত্রী এমপিদের বাড়বে, প্রেসিডেন্টের বাড়বে, প্রধানমন্ত্রীর বাড়বে। তার আগে পে স্কেল ঘোষণা হয়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতির উৎপাদনের চাকা ঘোরায় যে শ্রমজীবী মানুষ, তাদের মজুরি বাড়বে কিনা সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। কিংবা আমাদের দেশে যদি বলি যে বছরের শুরুতে নতুন ছাত্র যারা এসছে তাদের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। ঢাকায় এই যে যারা মধ্যবিত্ত যারা আছেন তাদেরও সন্তানরা যে স্কুলগুলোতে পড়ে সেগুলোতে 100% পর্যন্ত বেতন বেড়ে যাবে, এরকম একটা আশঙ্কার মধ্যে তারা আছেন। আমাদের আলোচনার মধ্যে কিচ্ছু নাই। আমাদের আলোচনার মধ্যে এই যে তর্ক বিতর্ক হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধার শহীদদের সংখ্যা, এইটাও তো নতুন প্রজন্ম বিভ্রান্তির মধ্যেই হচ্ছে। যে একটা হলো যে তার সমস্যাগুলো আড়ালে চলে যাচ্ছে, দ্বিতীয়ত একটা ভুল চিন্তা দ্বারাও সে মানে আবর্তিত হচ্ছে। দেখুন কালকে মাদক অধিদপ্তর বলেছে বাংলাদেশে নাকি 1 কোটি মানুষ মাদকাসক্ত। তো 1 কোটি মানুষ মাদকাসক্ত, তার মধ্যে 90% হচ্ছে যুবক তরুণ। এই তরুণদের জন্য কি ভবিষ্যৎ আমরা রাখছি? একদিকে আছে এই ধরনের দ্বিদলীয় পাল্টাপাল্টির উন্মাদনা, আর একদিকে আছে মাদকের উন্মাদনা, আর একদিকে আছে মৌলবাদীদের উন্মত্ততা। এর মধ্যে দিয়ে মুক্তবুদ্ধি, যুক্তি করার ক্ষমতা সব হারিয়ে যাচ্ছে। ফলে আমরা মনে করি মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে এই কাজগুলো হচ্ছে। যখন যে কাজটা করা দরকার, 71 সালে যেমন যুদ্ধ করাটাই ছিল আমাদের প্রধান কাজ, পাকিস্তানের বিরুদ্ধে যেদিন সে যে যুদ্ধে যায়নি কিংবা যে যুদ্ধে সমর্থন করেনি, তারা যেমন মুক্তিযুদ্ধের চেতনা সেই দিন ধারণ করতে পারেনি, আজকেও তেমনি আমাদের দেশটাতে শোষণ এবং লুটপাটের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে যারা লড়াই করবে না, তারা মুখে যতই মুক্তিযুদ্ধের কথা বলুক না কেন, তারা আসলে শোষণ
মূলক একটা সমাজের চিন্তা এবং চেতনাই ধারণ করছে। পাকিস্তানি হানাদারদের চেতনা কি ছিল? এই দেশটাকে লুট করো। আজকে যদি বাঙালি শোষকরাও এই দেশটাকে লুট করে, তাহলে সেই একই চেতনা দিয়ে তো দেশ পরিচালিত হবে। তাহলে আজকে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে শোষণ লুণ্ঠনের বিরুদ্ধে লড়াই করা, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা এবং ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে একটা গণতান্ত্রিক মূল্যবোধের জাগরণ ঘটানো। সেগুলো বাদ দিয়ে আমরা সংখ্যা বিতর্কে নেমে গেলাম, সেগুলো বাদ দিয়ে আমরা বুদ্ধিজীবীদেরকে নির্বোধ বানানোর বিতর্কে নেমে পড়লাম, এবং এতে একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যায় দেশের গণতান্ত্রিক পরিবেশের। দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যায় দেশের গণতন্ত্র এবং মানুষের এবং নতুন প্রজন্মের বিশেষ করে অবশ্যই হয়ে যায়। তার আগে আমি একটু বলতে চাই, আপনি দেখেন বেশ কিছুদিন পূর্বে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আপনি জানেন একজন সাংবাদিক, বিদেশি সাংবাদিক বার্গম্যানের কথা জানেন, এই বার্গম্যানকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু সাজা দেওয়া হয়েছিল। কি জন্য? এই মুক্তিযুদ্ধের সংখ্যা, যারা নিহত হয়েছেন তাদের সংখ্যা নিয়ে মন্তব্য করার কারণে, ঠিক আছে? এবং সেই মন্তব্য করার কারণে তার সাজা হয়েছিল। পরবর্তীতে প্রায় 50 জন বুদ্ধিজীবী আমাদের দেশের তখন করলো কি, তার পক্ষে সাফাই গাইতে শুরু করলো এবং বললো যে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার অধিকার দাবি করলো, বিবৃতি দেওয়ার। তখনই করলো কি, তাদেরকে কোর্ট থেকে নোটিশ করলো, ট্রাইব্যুনাল থেকে নোটিশ করার পর তখন এই বুদ্ধিজীবীরা করলেন কি, তারা পরিমরি করে তখন গিয়ে তারা নিঃশর্তভাবে ক্ষমা চাইতে শুরু করলো। তাহলে এই দেখেন বুদ্ধিজীবীদের অবস্থা, যখন কোর্ট থেকে যখন নোটিশ করলো তখন তারা ক্ষমা চাইতে শুরু করলো। তো এই এদেরকে দিয়ে আমরা কি আশা করতে পারি? আর সবচেয়ে বড় কথা হলো যে 30 লক্ষ বুদ্ধিজীবী, 30 লক্ষ যে শহীদ, যদি 30 লক্ষ শহীদ 30 লক্ষ না হয়ে 29,99,999 জন হয়, তাইলে কি হবে? তাইলে কি গণহত্যা উল্টে যাবে? একটা কথা দিয়ে বলি, কথার কথা, আমার 30 লক্ষের জায়গায় যদি 3 লক্ষ হয়, তাহলে কি গণহত্যা উল্টে যাবে? মিথ্যা প্রমাণ হবে। যদি 1 লক্ষ হয়, যদি 3 জনও হয়, সেটা কি গণহত্যা মিথ্যা প্রমাণিত হবে? তাহলে ওনারা কেন এমন বিতর্কের সূত্রপাত করেন যেটার কোনো ভিত্তি নেই? আর আমি আমাদের রাজিকুজ্জামান রতন সাহেবের প্রতি ওনার একটা কথার জবাব দেই আমি, সেটা হলো উনি বলেছেন যে নিম্ন আয়ের মানুষ। আপনি জানেন বাংলাদেশ বর্তমানে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পদার্পণ করেছেন। আমাদের জাতীয় আয় বেড়েছে, প্রবৃদ্ধি বেড়েছে, এবং বিশ্ব ব্যাংকের যিনি প্রধান অর্থনীতিবিদ উনি কি বলেছেন, 2016 সালে বাংলাদেশ এবং চীনের প্রবৃদ্ধি একই মাত্রায় থাকবে। 2016 সালে বাংলাদেশ এবং চীনের প্রবৃদ্ধি একই মাত্রায় থাকবে। এই মুহূর্তে আমরা এই অতীতের এসব বিতর্ক করার কি প্রয়োজনীয়তা আছে? 30 সেকেন্ড। মোটেই নাই। আপনি বাংলাদেশ যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে চান, সত্যিকার যদি শান্তি আনয়ন করতে চান, দুইটা জায়গায় সবাই একমত হতে হবে। জি, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হবে। হস্তান্তর। 2019 সালে হবে। যারা গণতন্ত্রের জন্য এদেশ যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল গণতন্ত্রের জন্য, তাদেরকে ডিনাই করেছিল, সরকার গঠন করতে দেওয়া হয় নাই। সেই জায়গাটা থেকে সরে এসে কোথায় গণতন্ত্র তারা নিয়েছে, সেইটাই এদেশের নিউ জেনারেশন আপনি ইয়ে করবেন। আজকে দেখেন, আমি ছোট্ট একটা কথা বলি, সুপ্রিম কোর্টের এই যে খায়রুল হক যে রায়ের মাধ্যমে প্রমাণ করেছে যে কোর্টের অর্ডারের মাধ্যমে যখন অ্যামেন্ডমেন্ট হয়, দ্যাট মিনস আপনার পার্লামেন্টারি সভরেন্টি has been questioned. আপনার sovereignty you have vested to the order and judgment of the High Court. এর দ্বারা প্রমাণ হয় যে বাংলাদেশের পার্লামেন্টারি সভরেন্টি has been totally disturbed, এবং সেই কারণেও খায়রুজ্জামান এই দেশকে অনেক ক্ষতি করে দিয়েছে। এবং আজকে নতুন কোন বিষয় নিয়ে আমরা এখন আর কথা বলবো না, নতুন কোন প্রসঙ্গে এখন আর যাবেন না। আর কিছু বলবেন না? উনি প্রসঙ্গ উত্থাপন করলো। আর কিছু বলবেন না, রাজিকুজ্জামান রতন এবং তবে আমার মনে হয় আমি একটু একটা কথা বলি, শুনেন, যে আপনারা আসলে 2019 সাল পর্যন্ত অপেক্ষা করেন, এই ইতিহাস বিকৃতি বন্ধ করেন। অপেক্ষা করবে। ধন্যবাদ। সময় আমাদের শেষ একেবারেই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। আমরা চাই যে একটা সঠিক তথ্য যাতে নতুন প্রজন্মের কাছে যায়, একটা সঠিক ইতিহাস যাতে নতুন প্রজন্মের কাছে যায়, নতুন প্রজন্ম পায়। এবং বিগত দিনে আমরা অনেক শুনেছি যে ইতিহাস বিকৃত হয়েছে, এখনো শুনছি ইতিহাস বিকৃত হচ্ছে। বিগত দিনের কথা আমরা জানি, এবং ইতিহাস একটা সঠিক পথে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, সঠিক পথে যাচ্ছে। সেই সময়ে আবার ইতিহাসের নানান বিষয় নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সেই প্রসঙ্গগুলো আমাদের নতুন প্রজন্মকে যেন টাচ না করে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো